KTV Originals। ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন। আমাদের গিফট স্পন্সর এক্সপ্রেশন নোভেলটিজ প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। এবং আজকে স্টেডিয়াম বুলেটিনে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা, এবং আমার সঙ্গে স্টেডিয়াম বুলেটিনের আলোচনায় রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত জানাবো তোমাকে স্টেডিয়াম বুলেটিনে। এবং আজকে অবশ্যই যেটা নিয়ে আলোচনা করতেই হচ্ছে কোয়ালিফায়ার 2 এর ম্যাচ পাঞ্জাব এবং মুম্বাই। তো সেক্ষেত্রে লড়াই কীরকম হাড্ডাহাড্ডি হতে চলেছে, এবং জয়জ্যোতির কাছে যেটা জানতে চাইবো যে ফেভারিট হয়ে কে নামছে? দেখো, গতকালের ম্যাচ আমরা সবাই দেখেছি এবং আমরা অনেক দিন থেকেই বলছিলাম যে এই মুম্বাই কিন্তু ভয়ঙ্কর মুম্বাই, এবং এই মুম্বাইকে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু এড়াতে চাইছিল প্লে অফে, যাতে মুম্বাই না ওঠে সেটাও তারা ভাবছিল, কারণ প্লে অফের মুম্বাই অন্য মুম্বাই। গতকাল সেটার কিন্তু নমুনা তারা পেশ করেছেন, এবং যেভাবে রোহিত শর্মার ব্যাট চওড়া হয়েছে, যেভাবে জসপ্রীত বুমরা ওয়াশিংটন সুন্দরকে ক্লিন বোল্ড করে ম্যাচের টার্নিং পয়েন্টে, মানে যেটা বলা হয় সে ম্যাচিং টার্নিং পয়েন্টে স্থাপন করেছেন সেই সময়ে, এবং মুম্বাইকে ম্যাচ জিতিয়েছে। এর থেকে পরিষ্কার যে এই মুম্বাই কিন্তু যদি একবার ক্লিক করা শুরু করে, মানে কোয়ালিফায়ার 2তেও যদি তারা ফ্লোতে খেলা শুরু করে, তাহলে পাঞ্জাবের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস অপেক্ষা করবে যেটা গতকাল গুজরাটের জন্য অপেক্ষা করেছে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই সাধারণত নিরাশ করে না। হ্যাঁ, হয়তো লিগ পর্যায়ে বা গ্রুপ পর্যায়ে ম্যাচ হারতে পারে, কিন্তু এই মানে একদম নকআউট স্টেজে এসে মুম্বাই খুব একটা হতাশ তাদের ফ্যান্সদের করে না। পাঞ্জাব আমি নিশ্চিত যে চাইছিল না মুম্বাইকে কোয়ালিফায়ার 2তে। গুজরাট অনেক বেটার অপশন ছিল তাদের কাছে, তবে কিছু করার নেই। যদি চ্যাম্পিয়ন হতে হয় আইপিএলে, তাহলে বেস্ট টিমকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে। মুম্বাই যথেষ্ট ভালো পারফর্ম করছে। যদি তুমি বলো যে কে ফেভারিট হিসেবে নামছে কালকে, তাহলে আমার ধারণা যে পাঞ্জাব ভালো টিম, নো ডাউট। পাঞ্জাব যদি কালকে জিতেও যায়, তাহলেও আমি এই একটা কথাই বলবো, এই মুম্বাই ভয়ঙ্কর, এবং আমার কাছে কিছুটা হলেও এগিয়ে মুম্বাই, ফেভারিট মুম্বাই। তুমি কেন এগিয়ে রাখছো? আমি জানতে চাইবো মুম্বাইয়ের ব্যাটিং বিভাগ নিয়ে। একদমই, যে এগিয়ে রাখার পেছনে যেসব কারণগুলো রয়েছে সেটা এক এক করে আমি অবশ্যই সেটা বলবো। তবে প্রথমে ব্যাটিং শক্তি নিয়ে আসি। প্রথমে যে ব্যাটিং শক্তি নিয়ে কথা বলবো, আমি এখানে লাইন আপটা বলে দিচ্ছি। রোহিত শর্মা, বেয়ারস্টো। গতকাল তুমি যদি দেখো, গতকালের পার্টনারশিপ 84, 7 ওভারে 84 রানের পার্টনারশিপ, এবং জনি বেয়ারস্টো যাকে সুযোগ দেওয়া হয়েছে তিনি কিন্তু একদমই নিরাশ করেন, এবং 200-র উপর স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। এই যে জনি বেয়ারস্টোর যেভাবে ব্যাটিং শৈলী আমরা কালকে দেখি, এইটাই যদি চলতে থাকে, এটাই যদি কোয়ালিফায়ার 2তে একই জিনিসের রিপিট টেলিকাস্ট আমরা দেখি আহমেদাবাদের মোতেরাতে, তাহলে এটাই বলার যে খুব বেশি কিছু কিন্তু অপেক্ষা করবে না পাঞ্জাবের জন্য। তো পাঞ্জাব, আমি শিওর যে পাঞ্জাবের প্রতিটি ক্রিকেটার, বিশেষ করে বোলাররা এবং শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন, একই সঙ্গে রিকি পন্টিং, তারা খুব ভালোভাবে কালকে ম্যাচ দেখেছেন, এবং সেই অনুযায়ী তারা স্ট্র্যাটেজি নিয়ে নামবে। এবং মুম্বাইয়ের ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। রোহিত শর্মা ক্রুশিয়াল ম্যাচে ডেলিভার করেন। রোহিত শর্মা যেভাবে ব্যাটিং করেছেন, তাতে মনে হয়েছে যেন সেই পুরনো রোহিত শর্মা যেন ভর করেছে এই রোহিত শর্মায়। তার ব্যাটে আতশবাজি, রবীন্দ্রসঙ্গীত এবং কোথাও যেন ওয়েস্টার্ন মিউজিকের ফিউশন দেখা গিয়েছে গতকাল, এবং আগামীকালেও সেরকম কিন্তু একটা পূর্বাভাস রয়েছে রোহিতের ব্যাট থেকে, যে আতশবাজি মোতেরাতেও দেখা যাবে। আর একই সঙ্গে বলে রাখি যে সূর্যকুমার যাদব অনেক ম্যাচে রাতের আকাশে সূর্যোদয় ঘটিয়েছেন, এবং মুম্বাইয়ের আশা জিগিয়ে রেখেছেন এই সূর্যকুমার যাদব। বা 600-র উপরে রান তার, মানে প্রায় 700 ছুঁই রান এই মুহূর্তে। তাই বোঝাই যাচ্ছে কি ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব, ভিনটেজ ফর্মে রয়েছেন। ভিনটেজ সূর্যকুমারকেও কিন্তু ফেরাতে হবে যদি পাঞ্জাবকে এই ম্যাচ জিততে হয়। হার্দিক পান্ডিয়া এবং একই সঙ্গে তিলক ভার্মা, দুটোর নামই নেব। তিলক ভার্মা ক্রুশিয়াল রোল প্লে করতে পারেন। হার্দিক পান্ডিয়া এমন একজন ক্রিকেটার, তিনি কিন্তু মানে একটা এক্স ফ্যাক্টর, যেটা বলি আমরা যে প্রত্যেকটা টিম একটা এক্স ফ্যাক্টর থাকে। হার্দিক পান্ডিয়া অবশ্যই মুম্বাইয়ের ক্ষেত্রে বলবো এক্স ফ্যাক্টর। গতকালও দেখো কি ক্যামিও একটা রোল প্লে করলেন। তার মানে অভাবনীয় কিছু শট, নো লুক শট হোক বা ইনসাইড আউট শট হোক, কখনো মাসেল পাওয়ার দেখান। হার্দিক পান্ডিয়া একটা প্যাকেজ,
এবং তিনি বোলিংও করছেন, এবং বোলিং শুধু করছেন না, গতকালের ম্যাচে আমরা দেখি পাওয়ার প্লেতে এসে বোলিং করেছেন। তাই সব দিক থেকে দেখতে গেলে ব্যাটিং শক্তি কিন্তু একদম জমজমাটটা মুম্বাইয়ের, এবং প্রত্যেকে কন্ট্রিবিউট করছে, অফ ফর্মে কিন্তু কেউ নেই, প্রত্যেকে রান করছে। তাই এটাই বলা যে মুম্বাই ব্যাটিংকে ছত্রভঙ্গ করতে হলে কিছু একটা স্পেশাল করতে হবে পাঞ্জাব বোলারদের। পাশাপাশি আমি যদি বোলিং এর দিকে নজর রাখি, তো সেক্ষেত্রে তুরুপের তাস কারা হতে চলেছে? মুম্বাই বোলিং এর কথা যদি বলি, মুম্বাই বোলিং এর মধ্যে একটাই তো নাম ঘুরে ফিরে আসছে, জসপ্রীত বুমরা। এই জসপ্রীত বুমরার মানে বড় হয়ে ওঠা এই আহমেদাবাদেই। আমরা যখন 2023 বিশ্বকাপ কভার করতে যাই, তখন গৌতম ভট্টাচার্য এবং আমি তার স্কুলে যাই, যেখানে তিনি বড় হয়ে উঠেছেন এবং যেই মাঠে তিনি খেলে বড় হয়েছেন। এই জসপ্রীত বুমরা রেয়ার ট্যালেন্ট। জসপ্রীত বুমরাকে সমীহ করছে প্রত্যেকে। আমি খালি যেখানে গতকাল প্রত্যেকে 10-এর উপর ইকোনমি ছিল, সেই ইকোনমিতে বোলিং করছেন, সেখানে জসপ্রীত বুমরার ফিগার 4 ওভার 27 রান 1টি উইকেট। হয়তো কার্ডাস যে বলেছেন যে স্কোর বোর্ড একটা গাধা, সত্যিই গাধা। এই 1 উইকেট দিয়ে কিন্তু বিচার করা যাবে না জসপ্রীত বুমরাকে। আসল সময় তিনি উইকেটটা নিয়েছেন ওয়াশিংটন সুন্দর, যখন নাকি একদম তিনি সেট হয়ে গিয়েছিলেন। মনে হচ্ছিল যে সাই সুদর্শন এবং ওয়াশিংটন সুন্দররা এই ম্যাচ বের করে নিয়ে যাবেন। ঠিক সেই সময় একটা অভাবনীয় বোলিং, এবং সেখানে ওয়াশিংটন সুন্দরকে ক্লিন বোল্ড করে প্যাভিলিয়নের রাস্তা দেখানোর ক্ষেত্রে সেই জসপ্রীত বুমরা। তাই একটাই নাম হবে কালকে, জসপ্রীত বুমরা, বুম বুম বুমরা স্টেডিয়াম জুড়ে, কারণ লোকাল বয় অবশ্যই। আর একই সঙ্গে মুম্বাইকে যদি জিততে হয় তাহলে বুমরার ফর্মে ফেরা, মানে ফর্মে তো আছেই, মানে সেই ফর্মে বোলিং করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আর এছাড়া ট্রেন্ট বোল্ট উইকেট পাচ্ছেন অবশ্যই, কালকে স্পেসিফিক ছিলেন। অশ্বিনী কুমার এই বোলারও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ, গতকাল কিন্তু ভালো বোলিং করেছেন। এছাড়া মিচেল স্যান্টনার রয়েছেন। বোলিং শক্তি খারাপ নয়, তবে এই যতজন বোলার রয়েছে তার মধ্যে একটা নাম জল করছে, সেটা হচ্ছে বুম বুম বুম। আর ম্যাচটা যদি মোতেরাতে হয়, যদি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়, তাহলে বুমরার জয়ধ্বনি যে চলবে স্টেডিয়াম জুড়ে, সেটা বলা বাহুল্য। আরও একটা বিষয় জানতে চাইবো এখানে, আমি যে আহমেদাবাদে খেলা রয়েছে, সেক্ষেত্রে উইকেট কেমন হতে চলেছে? উইকেটের কথা যদি বলি, উইকেট স্পোর্টিং ট্র্যাক হবে, অবশ্যই রান আসবে এবং একটা উপভোগ্য ম্যাচ অবশ্যই আমরা দেখতে পাবো। তবে পাঞ্জাবকে অনেক কিছু করতে হবে। গত ম্যাচে 101 রানে অল আউট হয়েছে পাঞ্জাব। এখান থেকে যদি ঘুরে দাঁড়াতে হয়, তাহলে অবশ্যই স্ট্র্যাটেজিক্যালি বা ট্যাকটিক্যাল যে মুভগুলো ঠিকঠাক হয়নি কোয়ালিফায়ার 1-এ, সেই মুভগুলো কিন্তু ঠিকঠাক নিতে হবে, এবং যেটা প্ল্যান হবে সেটাকে যাতে ইমপ্লিমেন্ট করা যায় সবুজ গালিচায়, সেটাও কিন্তু দেখতে হবে। এবং আমি নিশ্চিত যে পাঞ্জাবের যিনি কোচ রয়েছেন রিকি পন্টিং এবং শ্রেয়াস আইয়ার, এই যুগলবন্দি অবশ্যই কালকে আরও একবার জ্বলে উঠবে, এবং যে ট্যাকটিক্যাল মুভগুলো ল্যাকিং ছিল কোয়ালিফায়ার 1-এ, কোয়ালিফায়ার 2-তে আশা করবো তারা সেই সব হোমওয়ার্ক করে তারা নামবেন। এবং শ্রেয়াস আইয়ার নিজেও বলেছেন যে এখনও পর্যন্ত আমরা কিন্তু বাদ পড়ে যাইনি, ফাইনালে যাওয়ার লড়াইয়ে এখনও আমরা টিকে রয়েছি, এবং দল প্রত্যাবর্তন করবে। আশাবাদী ক্যাপ্টেন, আশা করবো যে ক্যাপ্টেনের কথা মতো বাকি প্লেয়াররাও সেইভাবেই রেসপন্ড করবে। আমি এখানেই জানতে চাইবো, তুমি যেমনটা পাঞ্জাবের কথা বলছিলে, সেক্ষেত্রে পাঞ্জাবের এই কালকের ম্যাচটা জেতার জন্য কোন কোন দিকে বিশেষ নজর দিতে হবে? দেখো, পাঞ্জাবের সব থেকে বড় প্রবলেম যেটা কোয়ালিফায়ার 1-এ দেখলাম, যে টেরিবল শট সিলেকশন, মানে একের পর এক আউট হয়ে যাচ্ছেন ব্যাটাররা। মানে একই স্টেডিয়ামে খেলা হয়, আমরা দেখি যে এলিমিনেটর এবং কোয়ালিফায়ার 1 একই স্টেডিয়ামে খেলা হয়েছে, হয়তো উইকেট একটু আলাদা, কিন্তু অ্যাপ্রোচটা, ম্যাচের প্রতি অ্যাপ্রোচটা কিন্তু ডিফারেন্ট ছিল টোটালি। কালকে তুমি দেখো, মুম্বাই ফার্স্ট ব্যাটিং করলো 6 ওভারে 79, কোনো উইকেট না হারিয়ে, এবং তার আগের ম্যাচ কোয়ালিফায়ার 1-এ দেখো 48 রানে 4টি উইকেটের পতন, 50 রানে 5টি উইকেটের পতন। মানে যখন রেগুলার ইন্টারভ্যালে উইকেট পতন হচ্ছে, তখন কিন্তু প্ল্যান বি ছিল না কোয়ালিফায়ার 1-এ। আমি নিশ্চিত কোয়ালিফায়ার 2-তে প্ল্যান বি নিয়ে নামবে পাঞ্জাব, এবং পাঞ্জাবের ব্যাটিং কিন্তু খুব একটা খারাপ নয়। প্রিয়াঙ্ক শারিয়া, প্রভসিমরন সিং দুর্ধর্ষ ব্যাটিং করেছেন এবারে আইপিএলে, জশ ইংলিশ দুর্ধর্ষ ব্যাটার, শ্রেয়াস আইয়ার তো রয়েছেনই। শ্রেয়াস আইয়ার পুরো আইপিএল জুড়ে ভালো কন্ট্রিবিউট করছেন, শুধু ক্যাপ্টেন্সি নয়, ভালো ব্যাটিংও করেছেন। নেহাল ওয়াদিরা রয়েছেন, স্টয়েনিস রয়েছে, শশাঙ্ক সিং রয়েছে। তাই শক্তি কিন্তু মজুদ রয়েছে অবশ্যই পাঞ্জাবে, এবং সেই শক্তিটার বিস্ফোরণ ঘটাতে হবে অবশ্যই আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে।
নাও অর নেভার। যদি কালকে না হয় তাহলে আর কবে হবে? না হলে তো আবার সেই এক বছরের অপেক্ষা। পাঞ্জাব 2014-তে ফাইনাল করেছিল, এবার একটা রিয়েলিস্টিক্যালি কিন্তু সম্ভাবনা রয়েছে যে তারা ফাইনালে উঠবে, সেই আশায় পাঞ্জাব সমর্থকেরা। তাই যারা তো থাকবেন স্টেডিয়ামে, আবারও চিয়ারিং করবেন, তবে যারার সমর্থন সবসময় থাকে পাঞ্জাব হারুক বা জিতুক, যারার চিয়ারিংয়ের মর্যাদা অবশ্যই পাঞ্জাব ক্রিকেটাররা রাখবেন, এইটুকু আশা রাখাই যায়। একেবারে আমাদের আলোচনা তো চলবেই, তবে এখন সময় হয়ে গেছে একটি বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর। জয়াজ্যোতি, বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টা নিয়ে তুমি আলোচনা করছিলে যে কোন কোন দিকে পাঞ্জাবের নজর দেওয়া উচিত, সেক্ষেত্রে পাঞ্জাবের বোলিং বিভাগ নিয়ে কি বলবে? দেখো, বোলিং বিভাগে একজনের অভাব সাংঘাতিকভাবে আমরা দেখেছি গত ম্যাচে। আমি নিশ্চিত নই যুজবেন্দ্র চাহাল খেলবেন কিনা। যদি যুজবেন্দ্র চাহাল খেলেন আগামীকালের ম্যাচে, চেষ্টা অবশ্যই চলছে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে, তাহলে কিন্তু সিনারিওটা বদলে যাবে। আদারওয়াইজ একটু হলেও দুর্বল মনে হচ্ছে পাঞ্জাব বোলিং অ্যাটাককে। আর্শদীপ রয়েছেন, অবশ্যই আর্শদীপ, হরপ্রীত ব্রার, কাইল জেমিসন এরা রয়েছেন ঠিকই, তবে একটা বড় অভাব অবশ্যই রয়েছে। মার্কো জ্যানসন মার্কো জ্যানসনকে যখন পাচ্ছেন না এই পাঞ্জাব টিমটাকে, তাই সেই অভাবটা যদি মেটাতে পারে কাইল জেমিসন, সেদিকে অবশ্যই তো তারা নজর রাখছে এবং কাইল জেমিসনও নিজের মতো করে চেষ্টা করছেন। তবে যুজবেন্দ্র চাহাল একটা ফ্যাক্টর, অবশ্যই দেখা যাক আগামীকাল তিনি খেলেন কিনা। একেবারে ক্রিকেটের পাশাপাশি এবার একটু ফুটবলের দিকেও নজর দেওয়া যাক জয়জ্যোতি। ক্রিকেট নিয়ে তো আলোচনা করলাম, তবে ফুটবলের খবর এবার আসতেই হচ্ছে জয়িতা। ফুটবলে যেটা খবর, একদম ময়দানে যেটা খবর এই মুহূর্তে সরগরম সেটা হচ্ছে যে আমরা দেখেছি এবার যে প্রিমিয়ারের গ্রুপ বিন্যাস নজিরবিহীন, এরকম এত জমকালো গ্রুপ বিন্যাস আমরা দেখিনি, কিন্তু তাতেও সাদার্ন সমিতির তরফ থেকে একটা খোঁচা আয়োজক সংস্থার দিকে আসে, সেটা আমরা দেখেছি। এবং এই সব নিয়ে কি বলছেন অনির্বাণ দত্ত, আমাদের প্রতিনিধি স্বপন পাল গিয়েছিলেন, শুনুন কি বলছেন অনির্বাণ দত্ত। আইএফের ইতিহাসে এই প্রথমবার এইভাবে লটারি করা হয়েছে। আমার লক্ষ্য ছিল যে লটারিটা সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার, এবং লটারিটা কী জন্যে করা হয়, আমরা দুটো গ্রুপে ভাগ করে খেলাটা করি, গ্রুপ এ আর গ্রুপ বি। যে কোনো টিমের চান্সেস অফ বিইং ইন এ অর বি ইজ 50%। ইদার সে এতে পড়বে, নইলে সে বিতে পড়বে। আমরা যেটা প্রথমেই করি হলো, প্রথম দুটো টিম যারা থাকে, টপে যারা থাকে লিগের, সেই দুটো টিমকে দুটো গ্রুপে ভাগ করে দিই কম্পিটিশানটা ইভেন রাখার জন্যে। তো সেইভাবে লটারি হয়েছে। একটা গ্রুপে প্রথম দুটো টিমের একটা টিম গেছে, অন্য গ্রুপে আরেকটা টিম গেছে। তারপরে আপনার সাপোর্টার বেস ক্লাব যারা, মোহনবাগান, মোহামেডান, তাদেরকে আমরা গ্রুপে ভাগ করি। সেই দুটো নাম গেছে, প্লেয়াররা নিজেদের মতন খাম তুলেছে এবং দুটো নাম দুটো গ্রুপে ভাগ হয়ে গেছে। এরপরে সব ক্লাবদের খাম একসাথে এক জায়গায় শাফেল করে রাখা ছিল, সেখান থেকে প্রত্যেকটা প্লেয়ারের জন্য দুটো করে খাম গেছে, এবং তারা যেরম নাম খুলেছে, যেই খামটা তারা তুলে নিয়েছে, সেই খামটার ভিত্তিতে সেই গ্রুপে তাদের নাম গেছে। এই লটারি নিয়ে এখনও অবধি কিন্তু যারা পার্টিসিপেন্ট, ক্লাবরা তো খেলে, অন্যরা খেলে না, কোনো ক্লাব এখনও অবধি একটা বক্তব্যও কিন্তু রাখেনি, অ্যাপার্ট ফ্রম সাদার্ন সমিতি। এবং এখানে উল্লেখ্য যে সেদিন লটারিতে কিন্তু সাদার্ন সমিতি উপস্থিত ছিল না। আমার কাছে পুরো অ্যাটেন্ডেন্সটা আছে। অনুপস্থিত ছিল মোহনবাগান, সেদিন অনুপস্থিত ছিল সাদার্ন সমিতি, আর বাকি আর্মি রেড, বাকি সব ক্লাবই কিন্তু প্রায় এসেছে। তো প্রত্যেকটা ক্লাবের তরফ থেকে কেউ না কেউ ছিল, এবং তাদের সামনে লটারি হয়েছে। এই লটারি চলাকালীন কেউ কিন্তু একবারও বলেনি যে এরম নয়, আপনারা এরমভাবে করুন। এবং প্রত্যেকের সাথে আমার কথা হয়েছে সেদিন, প্রত্যেকে কিন্তু এই লটারিটার যে এরমভাবে একটা লটারি করা হয়েছে তার প্রশংসা করে গেছে। তো সবাই ব্যাপারটা এনজয় করেছে, একটা নতুনত্ব করা হয়েছে প্রত্যেকটা মানুষের কাছে, যাতে লটারিটা স্পষ্ট এবং স্বচ্ছভাবে হয় সেটার বার্তা গেছে। সবাই দেখতে পেয়েছে কিভাবে লটারি হয়েছে, এবং যেহেতু 50-50 আমরা দুটো করে খাম দিয়েছি, যে ইদার এ গ্রুপে যাবে নইলে বি গ্রুপে যাবে। এবার তার ভিত্তিতে লটারি হয়েছে।
লটারি কারা তুলেছে? সব দিকপাল প্লেয়াররা। আমার মনে হয় আপনারা যে কোনো প্লেয়ারকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে তাদেরকে আইএফএ কোনো রকমভাবে কোনো প্রভাবিত করার চেষ্টা করেছে কিনা, কাউকে বলা হয়েছে কিনা যে তুমি কিন্তু এটা করবে বা তুমি ওটা করবে না। তারা নিজেদের মতন এসেছে, ট্রেটে তাদের কাছে খাম এসেছে, তারা খাম তুলে নিয়েছে। আলটিমেটলি প্রত্যেকটা ক্লাবের চান্সে কিন্তু 50% চান্স অফ বিইং ইন গ্রুপ এ, 50% চান্স অফ বিইং ইন গ্রুপ বি, এর বাইরে কিন্তু কিছু নেই। এবং প্রত্যেকটা টিমই ভালো টিম, প্রত্যেককে প্রত্যেকের বিরুদ্ধে খেলতে হবে, যে যে নিজের গ্রুপে খেলবে। তো এই তো লটারি হয়েছে, এর মধ্যে অস্বচ্ছতাটা কোথায়? এবং যদি অস্বচ্ছতাই থাকতো তাহলে কি স্ক্রিনে সবার সামনে লাইভ প্রোগ্রাম করে লটারি করা হতো? তাহলে তো প্রতিবার যেরকম আইএফের ভেতরে লটারি হয় সেইভাবে করতাম। ইতিহাসে এরকম বহুবার হয়েছে যে ক্যালকাটা লিগ কমপ্লিট হয়নি। তাহলে ক্যালকাটা লিগ কমপ্লিট না হলে কি আর লিগ হওয়া উচিত নয়? এতগুলো প্লেয়ার যারা খেলছে তারা আর খেলবে না? লিগ আমরা বন্ধ করে দেবো চিরস্তরের জন্যে? লিগ তো লিগের মতন চলবে। কোনো একটা জায়গায় কোর্টের স্পেসিফিক ইনজাংশন আছে যে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না। আমরা চ্যাম্পিয়ন ঘোষণা করিনি, কিন্তু কারা টপ 2 টিম সেটা তো আমরা জানি, যে শীর্ষে কোন দুটো টিম ছিল, এবং সেই হিসেবে সেই দুটো টিমকে আমরা দুটো আলাদা গ্রুপে ফেলেছি। এর সাথে তো চ্যাম্পিয়ন রানার্সের সম্পর্ক নেই, সেটাও লটারি করেই ফেলা হয়েছে কে গ্রুপ এতে যাবে কে গ্রুপ বিতে যাবে। আমরা ইচ্ছা মতন বসিয়ে দিইনি, দুটো খাম নিয়ে যাওয়া হয়েছে, প্লেয়াররা খাম তুলেছে যেই নাম যেখানে বেরিয়েছে। প্রথমটা বোধহয় সুব্রত পাল তুলেছিল, উনি দুটো খাম ওনার সামনে নিয়ে যাওয়া হয়, উনি দুটো খামের মধ্যে থেকে একটা খাম তুলে নেন, তুলে একটা টিমের নাম গ্রুপ এর জন্য অ্যানাউন্স করেন, দ্বিতীয় নামটা গ্রুপ বিতে চলে যায়, সেটাও উনি খুলে অ্যানাউন্স করে দেন। আপনারা জিজ্ঞাসা করে দেখুন কোনো প্লেয়ারকে যে তাদের কোনোভাবে কোনো প্রভাবিত করা হয়েছিল কিনা। এবং একজন প্লেয়ার নয়, ওখানে কিন্তু 15 জন প্লেয়ার ছিল। আপনি যখন এটা বলবেন তার মানে আপনাকে ভাবতে হবে যে 15 জন প্লেয়ারকে আমরা এই ব্যাপারটার জন্য প্রভাবিত করেছি। তাহলে তো একজন প্লেয়ার দিয়ে করতাম, যাকে প্রভাবিত করা যাবে তাকে দিয়ে পুরো লটারিটা করে বেরিয়ে যেতাম। দেখুন একটা মজার জিনিস বলি, এই যে টালিগঞ্জে অগ্রগামী বা ইস্টার্ন রেলওয়ে অবনমনের চিঠি দিয়েছে, এটা লটারির সাথে যুক্ত নয়। প্রথমত এই দুটো চিঠি কারা দিয়েছে? তারা কিন্তু লিগের শেষে শেষ করেছে, তারা রিলিগেশন খেলেছে। টালিগঞ্জ ইনফ্যাক্ট সবকটা ম্যাচও খেলেনি, তার আগেই টিম তুলে নিয়েছিল। এবার স্বাভাবিকভাবে সবার কাছে নিজের ক্লাব প্রিয়, সবাই চাইবে যে যদি কোনোভাবে রেলিগেশনটা বাঁচিয়ে ফেলা যায় ক্লাবের, কিন্তু বাস্তব হলো আপনাকে রেলিগেশন বাঁচাতে হলে খেলে বাঁচাতে হবে। আমি কিন্তু যা দেখছি আমার মনে হয় না যে কোনোভাবেই এটা আইনের ফাঁক দিয়ে বেরোনো যাবে। এটা একটা বৃথা চেষ্টা। আজকে 25শে জুন থেকে লিগ শুরু হওয়ার কথা, ওনারা বলছে এখন করবেন না, এটা করবেন না। তো লিগ শুরু হবে না, তাহলে লিগ বন্ধ হয়ে যাবে, তাতে বাংলার ফুটবল বেনিফিটেড হবে। এই যে প্লেয়াররা উঠে আসছে খেলে, তারা বেনিফিটেড হবে এই দুটো ক্লাবের স্বার্থপরতায়। আমাদের স্টেডিয়াম বুলেটিনের সময় একেবারে শেষের পথে, তাই আমি আর দেরি না করে কুইজে চলে যাব। জয়জ্যোতি, দেখো গতকালের কুইজের যে অ্যান্সারটা, সেটার অ্যান্সার হচ্ছে নাথিং অফিশিয়াল অ্যাবাউট ইট। অনেকেই দিয়েছেন, তবে লাকি বিজেতা ওখান থেকেই একজনকে করতে হয়। তো লাকি বিজেতা দিব্যেন্দু পাল কৃষ্ণপুর থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে এক্সপ্রেশন নোভেলটিজ প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোনের তরফ থেকে। আর আজকের প্রশ্নটা করে ফেলি। একদম 1989 সচিনের প্রথম পাকিস্তান সফর, একটা ম্যাচ হয়, সেখানে আমরা জানি যে আব্দুল কাদিরকে গগনচুম্বী ছক্কা মেরেছিলেন সচিন টেন্ডুলকার বেশ কয়েকটা তার ওভারে। কিন্তু আব্দুল কাদির তার ওভারের আগে সচিন যখন আক্রমণাত্মক মেজাজে কোনো বোলারকে মারছিলেন, কোনো পার্টিকুলার বোলারকে, তখন কাদির গিয়ে সচিনকে বলেন যে ওকে মারছো কেন, যদি মারতেই হয় তাহলে আমাকে আমার ওভারে মেরে দেখাও। সেই সময় সচিন বলেন যে আপনি তো অনেক মহান ক্রিকেটার। আব্দুল কাদির যে বোলারের কথা বলেছেন যে তাকে মারছো কেন, আমার ওভারে বড় শট মেরে দেখাও, সেই বোলারের নাম কি? যারা ক্রিকেট ভক্ত, যারা ক্রিকেট নিয়ে লেখাপড়া পড়াশোনা গবেষণা করে তারা পারবেন, আমি নিশ্চিত।
তাই উত্তরটা দেবেন এবং যে লাকি বিজেতা হবে সে পেয়ে যাবেন অবশ্যই এক্সপ্রেশন নোভেলটিস প্রাইভেট লিমিটেড স্যামসাং এক্সপিরিয়েন্স জোনের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। একেবারে দেখে নেওয়া যাক কে জেতে এবং কে আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়। তবে স্টেডিয়াম বুলেটিনের সময় এখানেই শেষ, তাই শেষ করতে হচ্ছে স্টেডিয়াম বুলেটিন। অনেক ধন্যবাদ জানাবো তোমাকে জয়াজ্যোতি, এবং আপনাদের জন্য বলবো আপনারা দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন এবং কলকাতা টিভি রাত 3 7 দিন।